যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমাদের স্বাধীনতা হিসাব মতো সেই অর্থে বললে 712তেই ডুবেছে। অবশ্যই তাই। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন এগুলো তো আমাদের নথিবদ্ধ নয়, আমাদের মেনে নিতে হচ্ছে না ওরা আমাদেরই লোক, আরবে থাকতো, চলে এসেছিল, বুঝতে পারেনি, তারা কাঁচা মাংস, হ্যাঁ গিরগিটি টিকটি খেত, কাঁচা মাংস খেত, মরুভূমিতে ঘুরে বেড়াতো, তারা কি করে বুঝবে আমাদের কোনটা মঠ, কোনটা মন্দির, কোনটা আমাদের পাঠাগার, কোনটা বিদ্যালয়, ওগুলো তো কোনোদিন ওরা চোখে দেখেনি। তো ওরা ভেবেছে সবই বোধহয় রান্নাঘর, এখানে খাবার পাওয়া যায়, খাবার খুঁজে পায়নি, রেগে ভেঙে ফেলেছে, 30,000 মন্দির ভেঙেছে। ওরা ভেবেছে ওগুলো নয় ওদের টয়লেট, নাহলে রান্নাঘর, এইসব ওরা দুটোই চিনত। ওরা তো এগুলো কোনোদিন চিনত না, ওদের দোষ নেই। এখন একটা বন্য প্রজাতিকে যে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়, সে কী করবে? সে তার খাবার খুঁজবে, না পেলে তখন সে ভাঙচুর করবে, ঠিক ওরাও তাই করেছিল। তো সেই ক্ষেত্রে যাই হোক, যে কোনো কারণেই হোক, আসলে সব জাতিরই একটা পতনে ইয়ে থাকে, আমাদের সেই সময়টা ডাউনফল একটা টাইম ছিল, হয়েছে। কিন্তু যাই এটাকে বলা হয় না ওরা নাকি মহান স্থাপত্য, ওরাই ভারতবর্ষে অনেক কিছু করেছে, ওরাই করেছে, যাই হোক ওরা এখন আমাদের লোক। ওদের জন্যে অবশ্য আমাদের দেশটা ভাগ হয়েছে, কারণ দেশটা তো ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। এসবের ব্যাপারের পরেও ঘটনা হচ্ছে যে আমরা যে স্বাধীনতা পেলাম এটা তো আংশিক স্বাধীনতা হলো, পূর্ণ স্বাধীনতা কি আমরা কিন্তু পাইনি। আচ্ছা, যাও বা হলো আবার মরার ওপর খাড়ার ঘা। এর মধ্যে আমাদের কি করলেন আমাদের প্রধানমন্ত্রী, এর মধ্যে একটা মানে সোশ্যালিস্ট একটা কনসেপ্ট ঢুকিয়ে দিলেন। মানে ওই যে বললাম এর আগে একটা পডকাস্টে বলছিলাম, ওই হাসজারু মানে সুকুমার রায় হাসজারু গজখচ্চ ডেমোক্রেটিক সোশ্যালিজম। ডেমোক্রেটিকরা কি করে সোশ্যালিস্ট হয় আর সোশ্যালিস্টরা কি করে ডেমোক্রেটিক হয়, গণতান্ত্রিক সমাজবাদ। এটা একটা আশ্চর্য ব্যাপার, এটা পৃথিবীর কোথাও হয়নি, এটা ভারতবর্ষেই হয়েছে একমাত্র। এটা তারাই পারবে দাদা, সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, এটা তারাই পারবে যারা আনারস দিয়ে আমসত্ত্ব বানাতে জানে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। তারা খুব সুন্দর একটা উদাহরণ দিলেন, মানে ওই আমরা গাছের চারা লেগে হিংসা করাম বা আনারস দিয়ে আমসত্ত্ব ব্যাপারটা ডেমোক্রেটিক সোশ্যালিজম, এইটা এসে ভারতবর্ষে গাড়ে পড়লো। এবং সে পড়লো মানে কি, সে এটা আজকে না, দুর্ভাগ্যবশত প্রাক স্বাধীনতার আমলে এই যে সো কল্ড শুনি আমাদের বামপন্থী যে প্রথম এমএন রয়, যিনি রাশিয়ায় গিয়ে টটস্কি লেনিন এদের সঙ্গে হট্টর করেছিলেন, করে তারপরে কি হলো, ওনাকে কি করেছিল জানি না, ওখান থেকে ইংল্যান্ডে চলে গেলেন। কিন্তু তার আগের পর্বটা কিন্তু আমাদের ইতিহাস বইতে পড়ানো হয় না, জানানো হয় না। এই এমএন রায় অ্যাকচুয়ালি আমাদের সে বীর বিপ্লবী, তার যতীন্দ্রমোহন মুখোপাধ্যায়, যাকে আমরা বাঘাযতীন বলে যাই, ওরই সহচরী ছিলেন উনি। তা বাঘাযতীন ওনাকে টাকা পয়সা দিয়ে বলেছিলেন, দেখো বিপ্লব বা স্বাধীনতা কিন্তু ভিক্ষা করে আসে না। মানে তখন তো ভারতবর্ষের এই সোকল্ড এই গান্ধীবাদী কংগ্রেসের একটা কনসেপ্ট ছিল, ভিক্ষা করেই ওনারা স্বাধীন আনবে, রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। এবং এটাকে পরিহাস করে মানে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন যে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। হ্যাঁ, এবং নেতাজি স্বয়ং ব্যঙ্গ করে দিয়েছিলেন, ওদের মিটিংগুলোকে 3 দিনের তামাশা বলেছিলেন, নেতাজি স্বয়ং বলেছিলেন। তো যাই হোক, সেটা আমাদের বাঘাযতীন বলেছিলেন এমএন রায়কে, দেখো ভিক্ষাবৃত্তি করে তো স্বাধীনতা হবে না, যুদ্ধ এবং অস্ত্র শক্তির দ্বারা হবে। তো সেই জন্য ওনাকে টাকা পয়সা দিয়ে বলছিল তুমি রাশিয়া থেকে অস্ত্র আনো। তো উনি প্রথমে একটা ক্ষেপের অস্ত্র কিছু এনেছিলেন, সেইটাই বোধহয় বুড়িবালামের তীরে কিছু পৌঁছেছিল। সেকেন্ড ক্ষেপটা আর অস্ত্র কিন্তু উনি দেননি, ওই টাকাটা নিয়ে উনি ইংল্যান্ডে চলে গেলেন, গিয়ে উনি কমিউনিস্ট পার্টি ফর্ম করে ফেললেন ওখানকার লোকজন নিয়ে। তা উনি প্রথমে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি বলেছিলেন, কিন্তু ওরা বলছেন না, ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি হবে না, কারণ কমিউনিজম সেই যেমন ইসলামে পুরোটাই দারুল ইসলাম, তো কমিউনিজমে কোনো দেশকে স্বীকার করা হয় না, পুরোটাই তাদের খামার, সারা পৃথিবীটাই তাদের চড়ে খাওয়া খামার হবে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, হ্যাঁ, ওই জন্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এটা হয়েছিল কাজাকিস্তানে। হ্যাঁ হ্যাঁ, কাজাকিস্তানে হয়েছিল। এবার উনি এসে তারপরে 1920 হ্যাঁ কিছুদিন পরে অবশ্য উনি টের পেয়েছিলেন, মানে উনি একটু ভুল করে ফেলেছেন, পরে উনি দুঃখ করেছিলেন। তো যাই হোক, কিন্তু কি হলো, ওই যে বিষটা যে ঢুকে গেল ভারতবর্ষে, মানে এমন একটা আইডিওলজি যেটা ভারতের মাটির সঙ্গেই কোনোভাবেই এটা সম্পর্কিত নয়, কিন্তু ওটাকে জোর করে ইমপ্ল্যান্ট করে দেওয়া হলো। কিন্তু দুঃখ, আমি সুমন একটা কথা, দুঃখের কথাটা বললেন, দুঃখ ঠিক আছে, কিন্তু মানে এই এমএন রায় কিন্তু মানে আপনি যেটা বললেন যে দুঃখ প্রকাশ করার সাথে সাথে যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে তখন এই এমএন রায় কিন্তু শ্রমিকদের বলেছিলেন যে কোনো রকমভাবে কিন্তু এখন ধর্মঘট করা যাবে না, কারণ জনযুদ্ধের নামে ব্রিটিশরা হচ্ছে আমাদের এখন বন্ধু। এই ব্রিটিশ বন্ধুর এই দুর্দিন, এটা এমএন রায়ের ঐতিহাসিক ডায়লগ, যে ব্রিটিশ বন্ধুর এই দুর্দিনে কিন্তু আমাদের
তাদের সাথে থাকতে হবে। হবে। তাহলে কি ভুলটা স্বীকার করার তাহলে কি মানে তুমি একদম ঠিক বলছো সন্দীপ। তবে ওনার ভুলের যে দাদা যে ভুলের কথাটা বললেন, উনি যখন হিউম্যানিটেরিয়ান বলে যে বইটা লিখলেন সেটা তো অনেক পরে, মানে তুমি যখন বলছো তখন তো শুরুতে প্রাক স্বাধীনতা, মানে স্বাধীনতা তখন দেশ পায়। ওনার রিয়ালাইজেশন হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পরে। না, এগুলো তো সবাই করেছে প্রায়, মানে যত কমিউনিস্ট নেতা আছে প্রত্যেকেই ওই স্বাধীনতার পরে পরেই তাদের হয়েছে যে এটা আমাদের ভুল ছিল, এবং সেটা এখন তারা বলে না, এরা তো তারা স্বীকার করে গেছে যে ভুল ছিল। আর একটা মজাদার ব্যাপার আছে ভাই, যে আমরা নর্মালি জানি যে কোনো সংগঠন যখন হয় তার যিনি প্রতিষ্ঠাতা পুরুষ থাকেন তাকে নিয়ে বেশ গর্ব করা হয়, তার জন্মদিন, মৃত্যুদিন ইত্যাদি ইত্যাদি পালন করা হয়। ভারতবর্ষের কোনো কমিউনিস্ট ভাবধারার পার্টিকে, মানে একটাই তো ছিল রাজনৈতিক দল হিসেবে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। পরবর্তীতে 1964 না 1967 ঠিক করে দেবেন ভুল হলে, ওই সময় প্রমোদ দাশগুপ্ত, আমাদের জ্যোতি বসু, হরকিষেণ সিং সুরজিৎ, এরকম 9 জনের মিলিতভাবে মনে হলো যে না, আমরা রাশিয়া পন্থায় আমাদের পন্থা থাকবে, চীন পন্থা আমাদের পন্থা থাকবে না। তার ভিত্তিতে ভাগ হলো। তার আগেও এমনকি ফরওয়ার্ড ব্লক যখন নেতাজি বানালেন, তার পূর্বে তো এম.এন. রায় এদেরকে দেখিয়েছিলেন। কিন্তু কোনো পার্টি, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, কোনো পার্টিকে এরকম কি আমরা দেখেছি যারা এম.এন. রায়ের জন্মদিন, মৃত্যুদিন বা এম.এন. রায়কে নিয়ে সেলিব্রেট করা কিছু করে না? মানে পৃথিবীতে এইরকম একটাই সংগঠন দেখা যাবে যারা নিজের প্রতিষ্ঠাতা পুরুষকে নিয়ে কোনো কথা বলে না। আমি তো দেখি নাই। এখন কোনো বিদ্বজ্জন যদি দেখে থাকেন বলতে পারি না, আমি দেখি না। তাহলে এটা প্রমাণ করে যে তারা নিজেদের প্রতিষ্ঠা, অর্থাৎ তার জেনেসিসেই প্রবলেম, তার উৎপত্তিতেই প্রবলেম। তা দাদা যে জিনিসগুলো পয়েন্ট আউট করলেন, একসাথে তো অনেক বড় একটা স্পেকট্রাম জুড়ে সম্বন্ধে কথা বললেন, এবং সেখানে এই একটা ওই এটা একটা থিওরেম, হাইপোথেটিক্যাল বলবো না, এটা একটা থিওরেম। এই থিওরেমটাকে আমরা ওই অ্যাভোগাড্রো প্রজেক্টের মতো বলতে পারি, মানে যেটা ওই প্রজেকশনটা থেকে আমরা অনেক কিছুকে হিসাব মেলাতে পারবো, যে ওই প্যালেস্টাইন আর পাকিস্তানের যে একটা বললেন। তবে এই ক্ষেত্রে আমার আরেকটা ভাবনা আছে, এবং সেটা অবশ্যই রমেশচন্দ্র মজুমদার, স্যার যদুনাথ সরকার, এদের ইতিহাস থেকে এবং আমাদের হিন্দুত্ব যে সাভারকরজির যে বইটা থেকে 1857-এর যে মহাবিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রাম, তার পরবর্তী সময়ে 1857 সময় ব্যাপারটা হলোটা কি, যে 1857-তে প্রায় এক প্রকার আমার কোনো কিছু করার ক্ষমতা নেই। সন্দীপ খুব ভালোবাসে, সুমনদা খুব ভালোবাসে, অরিন্দম খুব ভালোবাসে, জোরদবস্তি আমাকে মুকুট ফুকুট পরিয়ে দিয়ে দাদা তুমি আমাদের রাজা হও বলে রাজা সাজিয়ে দেওয়া হলো। আসলে তো শেষ মুঘল সম্রাটের তাই হাল হয়েছিল, ওনার অস্তিত্ব কি ছিল? কিচ্ছু ছিল। একাদশতম যিনি মুঘল সম্রাট ফারুক সিয়রের সময় থেকে মুঘল সাম্রাজ্য অ্যাকচুয়ালি মারাঠাদের ভেসেল স্টেট ছিল। মারাঠারা 60,000 মারাঠা সৈন্য প্রতি মুহূর্তে দিল্লিকে ঘিরে রাখত তাদেরকে প্রোটেক্ট করার জন্য। তার মানে ফারুক সিয়রের পরে তারপরে আরো কয়েকজন এসেছে, 7 জন আরো, অর্থাৎ এরা প্রত্যেকে ভেসেল স্টেট। আমরা একটা দেশের রাজা যদি মুঘল হয়, সেই দেশের রাজা যদি ইংরেজ হতে হবে, তাহলে রাজা যুদ্ধ হওয়ার কথা। ভারতের ইতিহাসে কেউ কখনো শুনেছে যে মুঘল লড়াই? না, ইংরেজের সঙ্গে মুঘলের কোনো লড়াই হয়নি, কোনো যুদ্ধ হয়নি। একটাই সোকল যুদ্ধ হয়েছে, যেখানে যে সোকল যুদ্ধে বাহাদুর শাহ জাফরকে রাজা বানানো হয়েছিল। তাও কারা বানিয়েছিলেন? সিপাহীরা। হ্যাঁ, সেই সময় তাতিয়া টোপি, রানী লক্ষ্মীবাই বা এরা এই ব্যাপারটাকে মেনে নিয়েছিল, কারণ একটা দেশের, উনি তখন বসেছিলেন কোথায়? দেশের সেন্টার পয়েন্টে, দিল্লিতে, যেটা করা হোক, কারণ তখন তাদের লক্ষ্যটা অনেক বড় ছিল। এবার যেটাতে ছিলাম, 1857 পরে ওই যুদ্ধটাকে স্তীমিত করা 1 বছর সময় লেগেছিল, 1858 পরে। এবং সেই সময় মজাদার ব্যাপার, আমাদের জওহরলাল নেহেরু চাচার যিনি গ্রেট গ্র্যান্ডফাদার গঙ্গাধর নেহেরু, ওই সময় দিল্লি কোতোয়ালির সুবেদার ছিলেন। তো সেই সময় ইংরেজরা দস্তুর মতো ম্যাসাকার করে, স্বাভাবিক কথা। যেভাবে ওদেরকে করেছিল, এরা রিটেলিয়েট করেছে।
এবার রিটেলিয়েশনের ফলে ন্যাচারালি এরা যথেষ্ট হার্ম হয়েছিল, অর্থাৎ মুসলিম পক্ষ বা মুঘল পক্ষ এবং তার যারা তার কোর্টের সঙ্গে যুক্ত যারা ছিল, এবং গঙ্গাধর নেহেরু তো সে সময় তার পুরো ফ্যামিলি নিয়ে অ্যাবসকন্ড করে এখান থেকে। কিন্তু এই ঘটনাটা দাদা ঠিক 18 বছরের মধ্যে একটা রিমার্কেবল ঘটনা ঘটে ভারতবর্ষের ইতিহাসে, সেটা স্যার সৈয়দ আহমেদের উত্থান 1876। 1858-তে এটা হলো, তার 18 বছর পরে 1876। এবং স্যার সৈয়দ আহমেদ অনেক কিছু করতে পারতেন। আলিপুর মুসলিম ইউনিভার্সিটির সামনে দাঁড় করিয়ে রেখে মূল উদ্দেশ্যটা ছিল কিন্তু তার সেই সময় থেকে দেশে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিকে সামনে রেখে তার মূল উদ্দেশ্যটা কিন্তু ছিল আবার মুঘল সালতানাতকে এখানে ফিরিয়ে আনা। কি থেকে বুঝবো? মেরঠে একটা ভাষণ দিয়েছিলেন উনি, সে ভাষণটা মানে কোট আনকোট, আমরা তো পুরো শব্দগুলো পরপর গ্রন্থিত করে বলতে পারবো, কোট আনকোট উনি এরকম বলছেন যে ধরুন, তার দর্শক শ্রোতাদেরকে বলছে, ধরুন এই দেশ ছেড়ে ইংরেজরা চলে গেল, তারপরে দেশের শাসনভার কে পাবে? ও শুধু তাই বলছে না, বলছে ইংরেজরা তার শত রাইফেল, কামান, তরোয়াল সব নিয়ে দেশ ছেড়ে চলে গেল, তারপরে দেশের শাসনভার কে পাবে? আমরা মুসলমান হিসেবে কি হিন্দুদের শাসন মানতে পারবো? না হিন্দুরা আমাদের শাসন মানতে পারবে? আমরা তো হিন্দুদের শাসন মানতে পারবো না, কারণ আমরা তাদের উপর রাজত্ব করেছি। আবার হিন্দুরা বলবে আমরা তোমাদের পুনর্বার শাসন মানবো না। তাহলে রাস্তা তো একটাই, ভূখণ্ডের হিসাবে জনসংখ্যার নিরিখে দেশটার ভূখণ্ডকে ভাগ করে নিতে হবে। ফার্স্ট উনি দিলেন সেই টু নেশন থিওরি। এবার টু নেশন থিওরি যখন আসে দাদা, তখন কোথায় বা সাইমন কমিশন, আর কোথায় তখন ইসরায়েল স্টেটের ভাবনা। এবার তারই সাথে সাথে ভারতের যখন ধরুন স্বাধীনতা হচ্ছে, ভারত তো একটা অবশ্যই পৃথিবীর সব থেকে ইম্পর্টেন্ট ল্যান্ড, এটা ইকুয়ালি সে সময় ব্রিটিশ কলোনি, আফ্রিকা, এশিয়ার অন্যান্য দেশ, আফ্রিকা জুড়ে আপনার এই ওশিয়ানিয়া অর্থাৎ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড জুড়ে তখন কলোনি স্থাপন করেছে। তো সব জায়গাতেই তো বিভিন্ন রকমের জিওপলিটিক্যাল সিনারিও চলছে। তো তাদের ওখানেও দেখা যাবে যে, বিশেষ করে মিডল ইস্টের কথা আমি বলবো, সেখানে যে সেক্টরিয়ান ফোর্সেসগুলো কাজ করছিল তখনও, যারা ইহুদিদেরকে তাদের মেনল্যান্ডে আসতে দেবে না, যারা একদিকে দরকার হলে ইংরেজদের তাবেদারি করবে তবুও ইহুদিদেরকে, এরকমই তো স্ট্যাটাস ছিল তাদের মনে, ম্যান্ডেট। হ্যাঁ, প্রয়োজন বোধে এখানে আমরা ইংরেজদের তাবেদারি করব, কিন্তু ইহুদিদেরকে তাদের বাবার ল্যান্ডে আসতে দেবো না। তো এরা যেখানে একবার পদার্পণ করে, এরা যেখানে একবার কখনো শাসনে না আসলে সেই জায়গায় কখন শাসনে আসবো, দারুল হারামকে কবে দারুল হারাম বানাবো, দারুল হারামকে কবে দারুল ইসলাম বানাবো, এইটার ভাবনা থাকে। তারা কখনোই মাল্টি কালচারাল একটা নেশনের সাথে নিজেকে অ্যালাইন করতে পারে না। দিস ইজ ব্রুটাল ট্রুথ। পৃথিবীর এমন কোনো দেশ থাকতে পারে না যে দেশে ইসলামিক শাসন ব্যবস্থা আছে আর সকলের সহাবস্থান করছে। আমাদের উই নিড টু কল আ স্পেড। কো এক্সিস্টেন্স বা সহাবস্থানের কোনো জায়গা ইসলামে নাই। ক্রিশ্চিয়ানিটিও ছিল না, ওরাও বিলিভার নন বিলিভারে বিশ্বাস করতো। ইহুদিরাও একটা সময় খুব এক্সট্রিমিস্ট ছিল, ওরাও খতনা করতো। তো আজকের ইহুদিরা 935টা নোবেলের মধ্যে 214টা ওদের। তার কারণ কি? ওরা ইভলভ করে নিয়েছে নিজেদেরকে, পরিস্থিতির সাথে পরিবর্তন করেছে, বুঝতে পেরেছে আজকের জিও পলিটিক্সের সহাবস্থান ছাড়া আমাদের রাস্তা নাই। মার্টিন লুথার কিংয়ের পরে খ্রিস্টানরা উপলব্ধি করেছে যে না, আমাদেরকে অনেকটা বেশি উদার হতে হবে, আমরা আমাদের প্রেজুডিস নিয়ে চলতে পারবো না, পৃথিবীর সাথে আমাদেরকে মিলাতে হবে। কেউ বিজ্ঞানের সাধনা করলে তাকে উইচ হান্ট করতে পারবো না, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারবো না। তো সমাজ ব্যবস্থার বা মানুষের স্বভাবের যে স্বাভাবিক ধর্ম পরিবর্তন, সেটাকে তারা অ্যাকসেপ্ট করেছে। ফলে কোএক্সিস্টেন্সের জায়গাটা তৈরি হয়েছে, ইলুমিনেশন হয়েছে। এদের না হয়েছে ইলুমিনেশন, না হয়েছে কিছু। যা কিছু গল্পগুজব শোনায়, সে গল্পগুজবের মধ্যে রয়েছে কিছু অ্যারাবিয়ান ম্যাথমেটিশিয়ান, অথচ সে আল জাবার নিজে বলছে ফ্রম হোয়ার আই লার্ন অ্যাবাউট দিস নিউমেরিক্যাল থিংস, 1 থেকে 0 থেকে 9 অবধি ইন্ডিয়া থেকে আমি পেয়েছি, এখান থেকে ওটা গেছে, হোয়াট এভার ওখান থেকে আলজাবার। হ্যাঁ, এবার হারুন আল রশিদের গল্প করুক আর XYZ যার গল্প করুক, একটা নিশ্চয়ই গোল্ডেন এরা ছিল এদের। কিন্তু সেই গোল্ডেন এরাটা প্রথম তো স্প্যানটা অনেক ছোট,
দ্বিতীয়ত সেই জায়গাটা একটা নির্দিষ্ট খিলাফতের ক্যালিফেট বলে ওরা ওর আন্ডারে ছিল, চতুর্দিকে স্প্যান্ড করেনি।